নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী আয়োজিত বাংলার নটনটি অনুষ্ঠিত হয়ে গেল তপন থিয়েটারে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। 2018 থেকে এটা আমরা শুরু করেছিলাম এবং 5 বছর ধরে করেছিলাম এবং এটা বেশ 3 দিন ধরে মুক্তাঙ্গনে হয়েছে, এখানে সারাদিন ব্যাপী হয়েছে। তো এবছর একটু মানে ওই আর্থিক অবস্থার দৌলতে একটু বন্ধই মতো ছিল আর কি, মানে ভাবিনি এটা করতে পারবো। তো যাই হোক, তখন আমরা এই দিনটাতে আমরা ভাবলাম 3 জন মিলে একসাথে নাটক করি। তা আমার বন্ধু দল দুটি, তারা নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আর জিতেন্দ্র স্মৃতিচক্র, এরা মিলে আমরা 3 জন নাটকও ঠিক করলাম। হঠাৎ 8 তারিখে মুক্তাঙ্গনে একটি ডেট পাওয়ার জন্য আমরা সেখানেও তিনজন মানে আমরা এবং আরো দুটো দল মিলে যখন করছি, তখন এটাকে আমরা নাম দিয়ে দিলাম সেই বাংলা নটনটির প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়। কথা বলার দরকার কি? তদন্তের কাজটা শুরু করলেই তো হয়। আরে একটা মেয়ে অফিস থেকে বাড়ি আসছিল, মাঝপথে উধাও। আরে কপুরের মতো উবে গেল, নো ট্রেস। এই অবস্থায় বাড়ির লোকের মনের অবস্থা কোথায় যায় কিছু অনুমান করতে পারেন? দিদি যতদিন এই সংসারের হাল ধরে থাকবে ততদিন নাকি আমাদের মতিগতি ফিরবে না। ওই দেওয়ালে পিঠ না ঠেকে নাকি মধ্যবিত্তের মন ফেরে না। মন? কিসের মন? মরিয়া হয়ে বাঁচার মতো, ঠিক যে কোনো কাজকে না আঁকড়ে ধরার মতো। ঠিক যেমনটা দিদি এই সংসারটাকে আঁকড়ে ধরে আছে, যেন তেন প্রকারে লোক আমরা সবাই যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারি। আচ্ছা ছোটদা, একটা কথা বলতো, কি দিদি কি শুধু একাই ভেবে যাবে আমাদের জন্য? আর আমরা শুধু হাত পাতবো দিদির কাছে, এটা চাই ওটা চাই আজই চাই? আমার একটা কথা বলতো, দিদি কোথাও যাওয়ার প্ল্যান করছে বলে তো মনে হয়। জানি না, তবে তন্ময়দার সঙ্গে দিদির আর কোনো যোগাযোগ নেই বলেই আমি শুনেছি। লোন ধার, হ্যাঁ, পলাশের ব্যবস্থা করে দেবে বলেছে। আর ওগুলো হলে ওর চা না করে না, এটা তো 5 মিনিটের খেয়ে। ভাবছি বুঝলি, আজ রাতেই না ওই 30,000-এর জন্য দিদির কাছে একটা অ্যাটেম্প করব। দিদি এত কিছুর পরও তুই দিদির কাছে এত টাকা চাইতে পারবি? এই তো লজ্জা করবে না? এই শোনো উনি, আজকে যুগে না লজ্জা ফজ্জা বলে কিছু হয়, হয় শুধু একটাই সব, প্রয়োজন, নেসেসিটি। একটু এই সেন্টারে নটনটির এই জায়গাটাতে একটুখানি ব্যানারটা একটু ছাড়ো না। আর একটি গাছ কাকে দিচ্ছি সেটা কথা না। আর এটা আমরা একটা করেছিলাম, একটু বলে দিই যে তোরা তৈরি হচ্ছে। এই নটনটি নাটকটা শুরু করেছিলাম এইভাবে যে নাট্যকার নাটক লেখেন, পরিচালক পরিচালনা করেন, কিন্তু নটনটি যা দেখায় সেটাই আমরা দেখি। সঞ্জয় দে, সুরভি মিত্র, অর্ণব ঘোষ, তুমি একটু সাইড হয়ে যাও, তুমি একটু সাইড, একটু পিছনে যাও। আজকে তো আপনারা নাটকটা দেখলেন। নাটকটা অনেক দিন থেকেই আমরা তৈরি করে রেখেছিলাম। কনসেপ্টটা ভীষণই আমার ভালো লেগেছে। এখানকার এরকম ধরনের ঘটনা কিন্তু এখন হচ্ছে নানা রকম ক্রাইসিস নিয়ে। বিশেষ করে আজকে উৎসবে এই নাটকটাই করতে পেরে আমি ভীষণভাবে খুশি। তবে যেটা বরাবরই হয় যে দর্শক সমাগম একটু ভালো হলে ভালো লাগে, সেটারই ক্রাইসিস। তবে যারা নাটকটি দেখেছেন অসম্ভব ভালো বলেছেন।
আর অরিন্দম আমাকে খুবই রেসপেক্ট করে। অরিন্দম আমাকে এখানে আজকে এই নাটকটি করার সুযোগ দিয়ে কী বলবো, খুব বড় কাজ করেছে। এখানে এখনও পর্যন্ত অরিন্দমকে আমি এখনও সেভাবে আমার কোনো উৎসবে ডাকতে পারিনি, বাট স্টিল ওকে ডেকেছে, ওরাও খুশি, আমরাও খুশি। এবং দর্শকের যে কজন দর্শক আছেন আপাতত, তারা অন্তত প্রত্যেকে নাটকটির টেক্সট নিয়ে প্রশংসা করেছেন এবং যারা অভিনয় করেছেন তাদের সম্পর্কেও বলেছে যে খুব স্বাভাবিক, নর্মাল অ্যাক্টিং। তো যাই হোক, সর্বাঙ্গীন সুন্দর হলেই সব কিছুই ভালো, এইটুকুই বলি নাটক সম্পর্কে। উৎসবটা আরও সাফল্য পাক এবং এ তো মানে একটা পর্যায়ের পরে আরেকটা পর্যায়ে শুরু হয়, তো আবার নতুন পর্যায়ে নতুন নাটক নিয়ে আসবে, তো ভালো। নমস্কার। আমি তোমার এই কথাটার সাথে একমত হতে পারলাম না, কারণ বহুদিন ধরে মঞ্চে অভিনয় করার সুবাদে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি তোমাকে সেটা একটু শেয়ার করি। আমার যেটা মনে হয়, যে কোনো নাটক মানুষের মন জয় করে, মানুষের কাছে পৌঁছে যায় শুধুমাত্র দুটো জিনিসের উপর বেস করে। এক হচ্ছে টেক্সট, আরেকটা হচ্ছে অ্যাক্টিং স্কিল। এই লোকটা বাড়ির মধ্যে ঢুকলো কি করে? আমি ঢুকিয়েছি দাদা। আমি ঢুকিয়েছি মানে? চেনা নেই, শোনা নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, হুট করে একটা লোককে তুই বাড়ির মধ্যে ঢুকিয়ে দিস? এই তো দিন দিন কাণ্ডকের লোক পাচ্ছে নাকি? হ্যাঁ, এক মিনিট, তুমি আমার কথাটা শোনো। সকালবেলা আমি যখন বাজার করতে যাচ্ছি তখন দেখি উনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি দরকার। উনি বললেন যে তোমার সাথে দেখা করতে চান। বিশ্বাস করো দাদা, আমি একদম পাত্তা দিইনি, কারণ সেরকম প্রচুর লোক আছে, সবাইকে কি আর বাড়ির ভেতরে। তো আমি বললাম দাদা শুটিংয়ে আছে, দাদার সাথে দেখা হবে, বলে আমি বাজারে চলে গেছি। ও বাবা, ফিরেও দেখি তখন উনি দাঁড়িয়ে আছেন। আমার মনে কষ্ট লাগে না? খা না মা, খা খা, কত কত যত্ন করে তোকে খাওয়াচ্ছি মা, খা আরে মা, খা খা। খাবি নে, খাবি নে, রাগ করেছিস আমার ওপর? খাবি নে তুই? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি মা, তুই খা মা, খেয়ে নে, খেয়ে নে মা, তুই খাবি না? কোনোদিন তোকে দেখা যাবে না, তবু বুকের ভিতরে রেডিও অ্যাক্টিভিটি, অথচ মগজে অতীতের ঠোঙাওয়ালা, খোঁজে বিজ্ঞাপনে নিরুদ্দেশের চিঠি। আজ আমরা পারফর্ম করলাম ঐহিকের সৃষ্টি সুখের উল্লাসীতে। খুব ভালো লাগে অরিন্দমদার সাথীদের এই আয়োজন। এই অনুষ্ঠান প্রায় এরা বন্ধ করে দিতে চলেছিলেন, কেননা ভালো লাগছিল না এনাদের, এই জন্য ভেবে যে অর্থের বড় ক্রাইসিস, সেই জন্য অরিন্দমরা বন্ধ করে দিতে চাইছিল। আমি বারণ করলাম, আমি বললাম বন্ধ করো না, আমরা একসঙ্গে কাজ করবো। অরিন্দমদা, আমি তোমার হাতে হাত দিয়ে কাজ করবো, আমরা অনেকগুলো টিম আছি, টাকা পয়সার চিন্তা করো না। আমরা এই সৃষ্টি সুখের উল্লাসী, এই নটনটি, বাংলার নটনটি আমরা বাঁচিয়ে রেখে দেবো, এই ফেস্টিভ্যাল আমরা বাঁচিয়ে রেখে দেবো। আজ আমরা নষ্ট তারার গল্প দ্বিতীয় প্রদর্শন করলাম, ভীষণ ভালো দর্শক ছিল, সঙ্গে আমাদের শিল্পী ভূতান হাজির হয়ে গেছে। আমরা আপনাদের কাছে আশীর্বাদ চাইছি আরও 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 আমাদের এই নষ্ট তারার গল্প নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা আশীর্বাদ করুন যেন আমরা আরও সাফল্য পাই, আর আমরা আমাদের এই ঐহিকের নাট্যোৎসব যেন বাংলার নদনটি আরও সাকসেস পায়। কি বলবি? কি বলবি? বলবো ফাইল ফাইল আমি দেখতে পাবো না, পরে দেখবো। এই পরে কেন রে? যে বলে যে ওই সব ফাইল আপনি দেখেনি। আচ্ছা, এইসব ঝুট ঝামেলার ফাইল নিয়ে তোর এত মাথা ঘামাবার দরকার কি রে? আরে ধর, ওকে আমি অনেকবার বলেছি, তোকে আমি বলিনি যে ওই সমস্ত ওই বড় সাহেবকে কত সাহায্য করতে হয়? বোঝে না, বোঝে না। হ্যাঁ স্যার, হ্যাঁ এসেছি স্যার, হ্যাঁ যাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, ও ফাইলটা নিয়ে যাচ্ছি স্যার। সব বাতেলা, ওর কিচ্ছু করার ক্ষমতা নেই, ওই সমস্ত মুখেই বাতেলা। এই আমার কি মনে হয় জানিস দেবু, কি এই শিবনা তো ওই পার্টি সাহেবের মাথায় ঘোল দিলে না, পার্টির কাছ থেকে কামাচ্ছে।
এই না না, শিবুদা ওই ধরনের মানুষই নয়। ঠিক বলেছিস। ওই ধরনের মানুষই না, তুই সব জায়গায় বসে আছিস। আমি জানি, এই বড়বাবু জানে, ওকে আমরা সদনাথ বলে ডাকি। ওই বাইক চালিয়ে শ্বশুর বাড়িতে গেছে, গিয়ে ওটা ফেরত দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমার পুরোনো বাইকই ভালো, ওই পুরোনো বাইক নিয়ে চলবে, আমার নতুন বাইকটাই চলবে না। বুঝলে গুরু? এই হ্যাঁ, এবার বুঝেছো? আমিও শুনেছি জানো তো, হ্যাঁ। এই শিবুদা নাকি পাড়ার 3টে ক্লাবের ট্রেজারার। এবার হিসেব তো রাখতে হয়, সাথে নাকি ক্যাশও রাখতে হয়। পাড়ার ছেলেরা কি বলে জানো? কি বলে জানো? বলে কি যে শিবুদার হিসেবে কোনো গোলমাল হতে পারে না, কিন্তু ব্যাংকের হিসেবে গোলমাল হতে পারে। সাহেব তো এখনো আসেনি। যেই দোলা বললো সাহেব অনেকক্ষণ আগে এসে গেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠে বললো এসে গেছে, বলেছে তো। আমরা শুরু করেছিলাম 2018 থেকে। উদ্দেশ্যটা ছিল যে বাংলার নটনটি নাম দেওয়া এবং এই নটনটিদের এদেরকে উৎসাহিত করা যারা অভিনয় করে। জেনারেলি একটা নাটক হলে তার নাট্যকার বা তার পরিচালক অথবা তাদের যে লিখেছে এরকম থাকে, কিন্তু নটনটি যারা অভিনয় করে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া, কিছুই না, একটা সার্টিফিকেট দিলাম এরকম। এবং বেশ 3-4 দিন ধরে করতাম অনেকগুলো দল নিয়ে। তা এই বছরে হঠাৎ মানে যে কোনো অর্থনৈতিক চাপের জন্য আমরা করতে পারছিলাম না, পরপর 5 বছর করার পর। তো হঠাৎ মনে হলো একদম বন্ধ করে দেবো, তাই এটা 6ষ্ঠতম আমরা শুরু করলাম তপন থিয়েটার। এবং তাতে আমাদের বন্ধু দলকে বললাম 4 জনকে, তারা মিলে শুরু করবো বলে আজকে প্রথম পর্যায়ে তপন থিয়েটার 21 তারিখ। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে 8 ডিসেম্বর রোববার মুক্তাঙ্গনে। সেখানে আরও 2টি দল, সেখানে তোমার ওই সোনারপুর দৃশ্যম এবং চন্দননগর সারণ তাদের 2টো নাটক পরিবেশন করবেন এবং আমাদেরটাও থাকবে। এইভাবে এটা করে। এখন এই উৎসব করার পেছনে কারণ কিছুই না, কিছু নাটক আমরা অভিনীত করি, তৈরি হয় সেটার জন্য। তা এইটাও। আর আজকের আমাদের যে এখন নাটকটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধ দরজা। এটি প্রচেত গুপ্তের লেখা একটি গল্প এবং এটি নাট্যরূপ দিয়েছে উৎপলেন্দু চক্রবর্তী, আমাদের দাদার মতো ভালো অভিনেতা, অনেকদিন নাট্য জগতের সঙ্গে যুক্ত। তা আমার এই মানে টোটাল নাটকটার স্ক্রিপ্ট দেখে আমার খুব ভালো লেগেছিল, খুব দরকারি একটা গল্প। কারণ বন্ধ দরজার পেছনে কিছু ঘটনা ঘটছে, এটি মানুষ নাকি দেখতে পাচ্ছে। মানে সেখানে যা ঘটছে সব কিছুই বোঝা যাচ্ছে যে অপকর্ম ঘটছে আর কি, কিন্তু তিনি সেটা দেখতে পাচ্ছেন। এবং তিনি একটি সৎ মানুষ, কিন্তু সে এইগুলো দেখে সে ভাবছে যে কেনটা হচ্ছে। সে তো এক্সপেক্ট করেনি, মানুষটাকে সম্বন্ধে তার একটা অন্যরকম ধারণা ছিল, যেটা এখন সমাজে ভীষণভাবে চলছে। তা যার ফলে হঠাৎ সেও অসৎ পথে চলে যায়, কিন্তু শেষে সে বলে আজ অসৎ কাজ করলেও তার মধ্যে রিয়েলাইজেশন আসে যে আমাকে এখন ভীষণ কুড়ে কুড়ে খাচ্ছে। তো এই যে রিয়েলাইজেশন, আমি করতেই পারি ভুল বা, কিন্তু আমার ভেতরে যেন সেই বোধটা জন্মগ্রহণ করে যে ভুলটা আমি করছি, এই ভুলটাতে না করি বা প্রয়োজনীয়তা আছে কিনা কতটা বা করাই উচিত নয়, এইটার জন্য। তো এই নাটকটা সেই হিসাবেই করে।